यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 152। সংঘ প্রতিষ্ঠা। যাহা হোক, আমরা কাশীপুরের প্রথমাবস্থার দিনগুলিতেই ফিরিয়া যাই। নরেন্দ্র তখনও আইন পড়ার ইচ্ছা ত্যাগ করেন নাই। এদিকে ঐকালে তাহার বৈরাগ্য ও সাধন স্পৃহা এত বর্ধিত হইয়াছিল যে আইনের পুস্তক নিকটে থাকিলেও উহা পড়িবার প্রবৃত্তি হইত না। বস্তুত গৃহ হইতে পুস্তক আনিয়া রাখিলেও মোটেই পাতা উল্টাইয়াছিলেন কিনা সন্দেহ। মনে রাখিতে হইবে 11ই ডিসেম্বর সকলে কাশীপুরে আসেন। অতঃপর 4ঠা জানুয়ারি সন্ধ্যায় মাস্টার মহাশয়ের সহিত নরেন্দ্রনাথের যে আলাপের বিবরণ কথামৃতে 3/23/2 লিপিবদ্ধ হইয়াছে, তাহাতে মনে হয় নরেন্দ্রনাথের মনে তখন পড়িবার মতো ইচ্ছা জাগিতেই পারে না। তিনি মাস্টার মহাশয়কে ওই সন্ধ্যায় বলিয়াছিলেন, আজ সকালে বাড়ি গেলাম। সকলে বকতে লাগলো আর বললে, কি হো হো করে বেড়াচ্ছিস? আইন এক্সামিন পরীক্ষা এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, তোমার মা কিছু বলিলেন? তোমার মা কিছু বললেন? নরেন্দ্র উত্তর দিলেন, না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন, দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস, বুক আটু বাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বই টই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট, জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গা ময় খড়। আমি দৌড়াচ্ছি কাশীপুরের রাস্তায়। বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন, এই 3টি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে। মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশ্রয়। ভাবলাম, আমার 3টেই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষ সঙ্গ লাভ হয়েছে। সংসার আর ভালো লাগে না। সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, 2-1 ভক্ত ছাড়া। ওই 4ঠা জানুয়ারি অপরাহ্ন 4টার সময় নরেন্দ্র আসিয়া শ্রী রামকৃষ্ণের নিকট বসিয়াছিলেন। তখন ঠাকুর মাস্টার মহাশয়ের দৃষ্টি নরেন্দ্রের প্রতি আকৃষ্ট করিয়া সংকেতে বলিয়াছিলেন, কেঁদেছিল, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র জানাইলেন, তিনি সেই রাত্রে দক্ষিণেশ্বরে বেলতলায় ধুনি জ্বালাইয়া তপস্যা করিতে যাইবেন। ঠাকুর বলিয়া দিলেন, বেলতলায় আগুন জ্বালাইলে নিকটবর্তী বারুদখানার কর্তৃপক্ষ বাধা দিবেন। পঞ্চবটী ভালো, কিন্তু বড় শীত আর অন্ধকার। আবার তিনি জিজ্ঞাসা করিলেন, পড়বি না? নরেন্দ্র উত্তর দিলেন, একটা ঔষধ পেলে বাঁচি, যাতে পড়া টড়া যা হয়েছে সব ভুলে যায়। শ্রীযুক্ত কালীপদ ঘোষ আঙ্গুর আনিয়াছিলেন,
ঠাকুর নরেন্দ্রকে প্রথম দিয়া ভক্তদের মধ্যে হরিলুটের মতো ছড়াইয়া দিলেন। কথামৃত 3/23/1। নরেন্দ্র দুই একজন ভক্তসহ সে রাত্রে দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন। ওই কালে তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে ওইভাবে তপস্যা করিতে যাইতেন। কথামৃতে 2/26/1 ইহার আরও উল্লেখ আছে। আমরা এই বিবরণে একদিকে যেমন পাই নরেন্দ্রের তীব্র বৈরাগ্য এবং ঈশ্বর লাভের ব্যাকুল আগ্রহ, নরেন্দ্রের ভারী ঘৃণা কামিনী কাঞ্চনে, প্রবল বাসনা মনে স্বাদ উগ্রতর, বিবেক বৈরাগ্য কিসে হইবে প্রখর, অনুরাগ একমাত্র ব্রহ্ম নিরাকারে, অরূপ অগুণ যিনি মায়ার ওপারে। পুঁথি। তেমনি অন্যদিকে দেখি তাহার অত্যাশ্চর্য মাতৃভক্তি। এই হৃদয় বিদারক দ্বন্দ্ব তাহার জীবনে দীর্ঘকাল, হয়তো শেষ পর্যন্ত চলিয়াছিল। তবে এই কালে উহা চরম অবস্থায় পৌঁছিয়াছিল। ফলত তাহার মাতৃভক্তির পটভূমিকায় ঈশ্বরভক্তি আমাদের নিকট আরও জাজল্যমান হয় এবং আমরা বুঝিতে পারি নরেন্দ্রনাথের ন্যায় বীর ও হৃদয়বান সন্ন্যাসী এইরূপ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন। পরদিন 5ই জানুয়ারি বিকালে নরেন্দ্র জানাইলেন তিনি আবার বাড়ি যাইবেন। এক বন্ধু তাহাকে 100 টাকা ধার দিতে রাজি ছিলেন, আর নরেন্দ্র আশা করিতেছিলেন যে ওই অর্থে 3 মাসের মতো বাড়ির ব্যবস্থা হইয়া যাইবে এবং তখন তিনি নিশ্চিন্ত মনে সাধনা করিবেন। কথামৃত 3/23/3। ইহারও পরে আমরা আবার দেখি তিনি বলিতেছেন বিদ্যাসাগর মহাশয়ের নূতন বিদ্যালয়ে কাজ না করিয়া বরং গয়াতে গিয়া একটা জমিদারির ম্যানেজারের কাজ করিবেন। কথামৃত 4/33/3। বাড়ির দুর্দশা মনে জাগরূক থাকিয়া সর্বদা অশান্তি উৎপাদন করিতেছিল বলিয়া এই প্রকার আরও জল্পনা কল্পনা হয়তো সময় সময় উদিত হইত। কিন্তু ইহা সত্ত্বেও ভগবানের আকর্ষণের চিরবর্ধমান প্রাবল্য সেসব অভিপ্রায়কে ভাসাইয়া দিতেছিল। ইহাই হইল তাহার তখনকার মানসিক অবস্থা। সত্য বলিতে গেলে তিনি তখন ত্যাগের হস্তে আত্মসমর্পণ করিয়াছেন। 15ই মার্চের কথাবার্তা ইহাই প্রতিপন্ন করে। সেদিন নরেন্দ্র বলিলেন কেউ কেউ রাগে আমার উপর ত্যাগ করবার কথায়। অমনি ঠাকুর কহিলেন ত্যাগ দরকার, একটা না সরালে কি আর একটা পাওয়া যায়? নরেন্দ্র সায় দিলেন আজ্ঞে হাঁ। ঠাকুর আবার কহিলেন সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? নরেন্দ্র প্রশ্ন করিলেন সংসার ত্যাগ করতে হবেই? ঠাকুর উত্তর দিলেন যা বললুম সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? একটু পরেই ঠাকুর সস্নেহে নরেন্দ্রকে দেখিতে দেখিতে ভক্তদের দিকে তাকাইয়া কহিলেন খুব। নরেন্দ্র সহাস্যে জানিতে চাহিলেন খুব কি? ঠাকুর উত্তর দিলেন খুব ত্যাগ হয়ে আসছে। কথামৃত 3/24/3। ইহার কয়দিন মাত্র পরের কথা। এপ্রিলের গোড়াতে বৈরাগ্যের আকর্ষণে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ বা অপর কাহাকেও না জানাইয়া একদিন তারক ও কালীর সঙ্গে নৌকাযোগে গঙ্গা পার হইয়া ও বালি স্টেশনে ট্রেন ধরিয়া বুদ্ধগয়া দর্শনে গেলেন। তখন কাশীপুরে বুদ্ধের জীবন ও মতবাদ সম্বন্ধে নরেন্দ্রনাথের নেতৃত্বে খুব আলোচনা হইত এবং ললিত বিস্তর ও ত্রিপিটকাদি পঠিত হইত। সুতরাং 3 জনেরই মন এইরূপ অভিজ্ঞতার জন্য প্রস্তুত ছিল।
গমনকালে তাহাদের প্রত্যেকের সম্বল ছিল একখানা গেরুয়া বহির্বাস ও স্কন্ধে একখানি কম্বল। গয়ায় পৌঁছিয়া তাহারা তথা হইতে পদব্রজে বুদ্ধগয়ায় গেলেন এবং সেখানে বোধগয়ার মঠে মহন্ত মহারাজের আতিথ্য স্বীকার করিলেন। তারপর ফল্গু নদীতে স্নানান্তে মন্দির আদি দর্শন করিলেন ও পরিশেষে যে বোধিদ্রুমতলে ধ্যানমগ্ন তথাগত বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন, সকলে তাহার নিম্নে ধ্যানে রত হইলেন। যে বজ্রাসনে সাক্ষ্যসিংহ উপবেশন করিয়াছিলেন, নরেন্দ্র তাহাতেই উপবিষ্ট হইলেন। তিনজন পাশাপাশি ধ্যানে রত আছে, এমন সময় নরেন্দ্র অকস্মাৎ ভাবাবস্থায় কাঁদিতে কাঁদিতে তারকনাথকে জড়াইয়া ধরিলেন এবং মুহূর্ত মধ্যে আবার সহজাবস্থা প্রাপ্ত হইয়া ধ্যানে বসিলেন। পরে তারকনাথ কর্তৃক জিজ্ঞাসিত হইয়া নরেন্দ্র বলিয়াছিলেন, মনে একটা গভীর বেদনা অনুভব করেছিলাম, সবই তো রয়েছে, কিন্তু তিনি কোথায়? বুদ্ধদেবের বিরহ এত তীব্র বোধ হতে লাগলো যে সামলাতে পারলাম না, কেঁদে উঠে আপনাকে জড়িয়ে ধরলাম। স্বামী অভেদানন্দের কালীর বিবরণ একটু অন্যরূপ। তাহার মতে এই ঘটনা ঘটিয়াছিল বুদ্ধগয়ায় পৌঁছার দ্বিতীয় দিন, 8 বা 9 এপ্রিল 1886 প্রত্যুষে, যখন তিনজনে সারা রাত্রি বোধিদ্রুমতলে ধ্যানে কাটাইয়া পুনর্বার উষাকালে মন্দির মধ্যে ধ্যানে বসিয়াছিলেন। নরেন্দ্রের বামে ছিলেন কালী ও কালীর বামে তারক, স্বামী শিবানন্দ। এই ঘটনা সম্বন্ধে নরেন্দ্র পরে কালীকে বলিয়াছিলেন, বুদ্ধ মূর্তি থেকে তোমার পাশে তারকদার দিক দিয়ে একটা জ্যোতি পাশ করে বের হয়ে গেল। স্বামী অভেদানন্দের জীবন কথা। সম্ভবত এই বিবরণ শুনিয়া স্বামী অদ্ভুতানন্দ লাটু বলিয়াছিলেন, সেখানে বুদ্ধগয়ায় তো নরেন ভাই তারকদার দেহে একটা জ্যোতি প্রবেশ করতে দেখেছিল। এই বিবরণে বুদ্ধগয়ায় 8 বা 9 এপ্রিল উক্ত দর্শন লাভের কথা থাকিলেও উহা আরও দিন কয়েক পূর্বের ঘটনা বলিয়া মনে হয়, কেননা কথামৃতে 3/25/1 9 এপ্রিলে বলা হইতেছে, নরেন্দ্র বুদ্ধগয়া হইতে সবে ফিরিয়াছেন। সেই রাত্রি ধ্যানেই কাটিয়া গেল। তাহাদের ইচ্ছা ছিল বুদ্ধগয়ায় কিছুদিন থাকেন, কিন্তু ভিক্ষালব্ধ মাড়ুয়ার রুটি নরেন্দ্রের পেটে সহ্য হইল না। আবার শীতবস্ত্রের অভাবে রাত্রে নিদ্রারও ব্যাঘাত হইতে লাগিল। কাজেই 3-4 দিন পরেই তাহারা গয়া হইয়া কাশীপুরে ফিরিয়া আসিলেন। গয়ায় একদিন উপেনবাবুর বাড়িতে নরেন্দ্রনাথ মৃদঙ্গের সঙ্গে খেয়াল, ধ্রুপদ ইত্যাদি গাহিয়াছিলেন। নরেন্দ্রের অজ্ঞাতস্থানে গমনের সংবাদ শ্রীরামকৃষ্ণের কর্ণগোচর হইলে তিনি নীরবে শুধু মৃদু হাস্য করিয়াছিলেন এবং কিছু পরে বলিয়াছিলেন, সে কোথাও যাবে না, তাকে এখানে আসতেই হবে। এই বলিয়া একটি গল্প শুনাইলেন। দেখো, একটা ময়ূর একজনের বাগানে রোজ আসত। সে লোকটা খাবারের সঙ্গে আফিং মিশিয়ে ময়ূরটাকে রোজ খেতে দিত। দিন কতক পরে ময়ূরটার এমনই অভ্যাস হয়ে গেল যে বাগানে না এসে আর থাকতে পারত না। নরেনেরও জানবি সেই অবস্থা। এদিক ওদিক যাচ্ছে বটে, কিন্তু এখানে রস পেয়েছে, সে ছেড়ে যাবে কোথায়? তবু 3 দিন পরেও যখন তাহারা ফিরিলেন না, তখন সকলেরই খুব উদ্বেগ বাড়িয়া গেল। ঠাকুর কিন্তু মেঝেতে দাগ কাটিয়া বলিলেন, এর বেশি তাদের যাবার ক্ষমতা নেই। অবশেষে তাহারা ফিরিয়া আসিলে তিনি একটি অঙ্গুলি চারিদিকে ঘুরাইয়া সকৌতুকে বলিলেন, এবার সব এখানে, আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না, এখানকার সব দোর খোলা।
ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।